ওকে, আসসালামু আলাইকুম। যারা যারা আছেন সবাইকে এই ক্লাসে স্বাগতম, যদি বেশি নাই। তো যাই হোক, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে জীবের বংশগতি ও বিবর্তন। তো প্রথমে জীব বলতে কি বুঝি আমরা? উদ্ভিদ প্রাণী। এরপর বংশগতি বলতে বোঝায় যে একটা প্রজন্ম থেকে অন্য প্রজন্মে তাদের যে বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হয়, তাদের এই বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত যেভাবে হয় বা যে প্রক্রিয়া হয় সেটা হচ্ছে বংশগতি। আর যে বৈশিষ্ট্যগুলো সেগুলোকে বলা হয় বংশগত বৈশিষ্ট্য, অর্থাৎ বংশগত বৈশিষ্ট্যগুলো যে প্রক্রিয়ার মাধ্যমে স্থানান্তরিত হয় অন্য বা নেক্সট প্রজন্মে, সেটাকে বলা হয় বংশগতি। আর বিবর্তনটা বলতে বোঝায় হচ্ছে এখানে জীব সৃষ্টির বা জীবের যে সূচনা হয়েছে কিভাবে সেই অংশটুকু। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে জীবের বংশগতির ডিএনএ অংশটুকু নিয়ে। তো প্রথমে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে, তার আগে বলি, বংশগতি বা হেরিডিটি যেটা, সেটা হচ্ছে বংশগতি বিদ্যা বা জেনেটিক্সের একটা অংশ। তার মানে জেনেটিক্স এর একটা অংশ হচ্ছে হেরিডিটি, মানে বংশগতিবিদ্যা অনেক কিছু নিয়ে আলোচনা করা হয়। আর শুধুমাত্র এই হেরিডিটি বা বংশগতিতে এই ডিএনএ, আরএনএ, ক্রোমোজোম আর এই কয়েকটা আর জিন, এই কয়েকটা অংশ নিয়ে আলোচনা করা হয়। তো আমরা সেই অংশটুকু নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে যে কয়েকটা মাথার খুলি দেয়া আছে। তো এখানে নিচে লেখা আছে মানুষ, এরপরে দেওয়া আছে শিম্পাঞ্জি, এরপরে ওরাংওটা, এরপরে মেকাক, মেকাক বানরের খুলির তুলনামূলক ছবি। সো এই কয়টা ছবির মধ্যে প্রথমটা যে মানুষের ছবি, মানুষের মাথার খুলি, সেটা বুঝতে গেলে আমাদের মানুষের মাথার খুলির বৈশিষ্ট্যগুলো জানতে হবে। তো আমরা যখন প্রথম অধ্যায় পড়ি, সেই ক্ষেত্রে মানুষের যে আমাদের শ্রেণী বিন্যাসে যে লেখা আছে, যে প্রজাতিতে লেখা আছে কপাল চৌড়া, খাড়া কপাল, খুলির হাড় গণের অন্যান্য তুলনায় পাতলা এবং বৃদ্ধি বৃত্তক ভাবে উন্নত। মানে এই যে আমরা খুলি দেখতে পারতেছি, এটার হচ্ছে কপাল চওড়া হবে, কপাল হচ্ছে খাড়া। দেখো এগুলার কপাল গুলা কিন্তু চওড়া না, এই যে কপাল গুলো আছে এগুলো কিন্তু চওড়া না চোখের সঙ্গে। কিন্তু আমাদের মানুষের যে খুলি যেটা বা করটিকা যেটা বা করটিকা যেটাই হোক, এটা হচ্ছে সাধারণত চওড়া হয়ে থাকে। এরপরে হচ্ছে বানরটাতে একদমই ছোট। আর এই তিনটার তুলনায় কিন্তু আমাদের মানুষের মাথার খুলিটা সব থেকে বড়। তাহলে যদি পরীক্ষায় এরকম কয়েকটা চিত্র দেওয়া থাকে, তাহলে আমরা সব থেকে বড়টা আর হচ্ছে কপাল যেটা প্রশস্ত সেটাকে বলবো মানুষের মাথার খুলি। এই যে বংশগতি যেটা, এই বংশগতির জনক হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল, অর্থাৎ আমাদের মেন্ডেল বাবু। তাহলে বংশগতির জনক আমরা বলতে পারতেছি মেন্ডেল বাবু, কারণ তিনি হচ্ছে মটরশুঁটি গাছের থেকে দুইটা সূত্র, একটা হচ্ছে 3:1 আর একটা হচ্ছে 1:9:, 3:9 সামথিং, কত যে ভুলে গেলাম। তো যাই হোক, দুইটা সূত্র দেয় এই বংশগতি বা জিনের উপরে, যেটা হচ্ছে মটর গাছের উপরে তার এই পরীক্ষাটা করা হয়। তো তিনি কত সালে এই যে, আচ্ছা সালে পরে যাই, তার আগে বলে নেই। তো দেখেন আমাদের প্রথমে কয়টা জিনিস লেখা আছে এখানে। পৃথিবীর সব জীব তার নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য মণ্ডিত। স্বকীয় বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মে প্রায় অবিকল ও স্থানান্তর ও পরিস্ফুটিত হয়। স্বকীয় বৈশিষ্ট্য বলতে যেমন আম গাছ থেকে আমি হবে বা আমের বীজ থেকে আমি হবে, জাম থেকে কখনো আম হবে না, জাম থেকে জামি হবে, লিচু থেকে লিচু হবে। তো এই যে এই বৈশিষ্ট্যগুলো বলা হয় স্বকীয় বৈশিষ্ট্য। আর এই স্বকীয় বৈশিষ্ট্যগুলো যে পরবর্তী প্রজন্মে প্রকাশ পায় বা প্রতিটি জীব তাদের স্বকীয় বৈশিষ্ট্য প্রকাশ করে, এটা বলে হচ্ছে বিজ্ঞানী রুড লফ ভিরচাও। রুড লফ ভিরচাও। তাহলে প্রতিটি জীব তাদের স্বকীয় বৈশিষ্ট্য প্রকাশ করে, এটা বলা হয় হচ্ছে রুড লফ ভিরচাও। এরপরে যে কথাগুলো আছে সেগুলো আমি একটু আগে বললাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম কোথায় থাকে কেউ বলতে পারবেন কি? আমি বলে দেই, ক্রোমোজোম থাকে হচ্ছে নিউক্লিয়াসে। নিউক্লিয়াস কোনটা? এই যে যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি এখানে, এটাকে বলা হয় নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে যে গাঢ় অংশটুকু সেটাকে বলা হয় হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিয়াসের এই যে আমরা হচ্ছে অনেক পেঁচানো সুতার মতো দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় ক্রোমাটিন তন্তু। আর মাঝখানে যে ডট ডট বা যে তরল অংশ থাকে তাকে সেগুলোকে বলা হয় নিউক্লিওপ্লাজম।
তাহলে পুরোটাকে বলা নিউক্লিয়াস। এই গভীর যে ডিপ অংশটুকু সেটাকে বলা হয় নিউক্লিওলাস। সুতার মতো পেঁচানো যে অংশগুলো সেগুলোকে বলা হয় ক্রোমাটিন তন্তু। আর মাঝখানে যে ডট ডট বা তরল অংশ থাকে সেগুলোকে বলা হয় নিউক্লিওপ্লাজম। তাহলে আমরা যখন যদি বলি যে ক্রোমাটিন ক্রোমাটিন তন্তু কই থাকে, তাহলে সেক্ষেত্রে বলবো আমরা কি নিউক্লিয়াসে নিউক্লিওপ্লাজমের মধ্যে ভাসতে থাকে কি ক্রোমাটিন তন্তুগুলা। আচ্ছা, আমরা এখন যাই যে ক্রোমোজোম। তো এই ক্রোমোজোম শব্দ আসলে আসলো কিভাবে, বা ক্রোমোজোম থেকে আমরা কি কি পাচ্ছি। আমরা যদি এখানে দেখি যে ক্রোমো শব্দের অর্থ হলো কালার। ক্রোমো একটা হচ্ছে গ্রিক শব্দ যার বাংলা অর্থ বা ইংরেজি অর্থ কালার। কালার মানে কি রং। আর জোম অর্থ হলো বডি। বডি মানে কি আমরা শরীর বা একটা হচ্ছে বস্তু। তাহলে ক্রোমোজোম কালার বডি। তাহলে ক্রোমোজোম শব্দের টোটাল অর্থ হচ্ছে কালার বডি বা রং ধারণকারী বস্তু। তাহলে ক্রোমোজোম অবশ্যই এখানে রঙিনের একটা জিনিস উল্লেখ আছে। তো ক্রোমোজোম থেকে আমরা সাধারণত দুইটা অংশ পাই, এটা সবাই জানি, ডিএনএ এবং আরএনএ। ডিএনএ কি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এবং আরএনএ হচ্ছে শুধুমাত্র রাইবো নিউক্লিক অ্যাসিড। তার মানে এই দুইটাই কিন্তু নিউক্লিক অ্যাসিড, একটা হচ্ছে ডিঅক্সি আর একটা হচ্ছে শুধুমাত্র রাইবো নিউক্লিক অ্যাসিড। এরপর দেখো আমরা যদি দেখি এই যে এই অংশগুলো যেগুলো সুতার মতো এগুলোকে বলা হয় ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু ভেঙে তৈরি হয় হচ্ছে হলে ক্রোমোজোম, এগুলোকে বলি আমরা ক্রোমোজোম। এটা সেকেন্ড স্টেপ। তাহলে ক্রোমাটিন তন্তু ভেঙে পাচ্ছি আমরা কি ক্রোমোজোম, এগুলোকে বলা হয় হচ্ছে ক্রোমোজোম। এবং এই ক্রোমোজোম থেকে পরবর্তী ধাপে আমরা পাই হচ্ছে ক্রোমাটিড। ক্রোমোজোম থেকে পরবর্তীতে পাচ্ছি আমরা কি ক্রোমাটিড। যখন এই যে এরকম দুইটা থাকে, আমরা যদি হচ্ছে তৃতীয় অধ্যায়ে পড়ে থাকি মিওসিস বা মাইটোসিসে এরকম মাঝখানে একটা সেন্টার থাকে এবং দুই পাশে এরকম যে যুক্তগুলো থাকে, তাহলে সেগুলোকে বলা হয় কি ক্রোমাটিড। তাহলে ক্রোমাটিন তন্তু ভেঙে ক্রোমোজোম, ক্রোমোজোম থেকে আবার ক্রোমাটিড। এরপরে দেখা যাচ্ছে ক্রোমোজোমের অংশ হচ্ছে চারটি। ক্রোমোজোমের অংশ হচ্ছে চারটি। এখানে যদিও ভালো মতো দেখা যাচ্ছে না, আচ্ছা দেখা যাচ্ছে। সো এই ক্রোমোজোমের যে চারটি অংশ, ক্রোমোজোমের আমাদের বইয়ে যদিও চারটি অংশ উল্লেখ নাই, বাট সাধারণত ক্রোমোজোমের চারটি অংশ। একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, ধাতবায়ন এবং হচ্ছে এনজাইম। তাহলে ক্রোমোজোমে কি কি থাকে? নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, ধাতবায়ন আর হচ্ছে এনজাইম। নিউক্লিক অ্যাসিড আবার দুই প্রকার, একটু আগে বললাম ডিএনএ এবং আরএনএ, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এবং রাইবো নিউক্লিক অ্যাসিড। এরপরে প্রোটিনকে ভাঙলে আমরা পাই হচ্ছে, বা প্রোটিন আবার দুই প্রকার, একটা হচ্ছে হিস্টোন এবং আরেকটা হচ্ছে নন হিস্টোন। তো আমরা যদি বই একটু খেয়াল করি, দেখেন এখানে কিন্তু বইয়ে এখানে একটা হিস্টোন লেখা আছে। এই হিস্টোনে আমরা দেখতে পাচ্ছি একটা গোল, এখানে অনেক মানে মানে হচ্ছে পেঁচানোর মতো একটা ভাব আছে। তাহলে হিস্টোন আর নন হিস্টোন, হিস্টোন কাকে বলে? ক্রোমোজোমের যে অংশ পেঁচানো বেশি থাকে, যে অংশ পেঁচানো বেশি থাকে। আর নন হিস্টোন হচ্ছে যে অংশ পেঁচানো কম থাকে। মানে এই যে অংশগুলোতে পেঁচানো কম, মানে এই কিছু কিছু অংশগুলোতে পেঁচানো কম থাকে, সেগুলোকে বলা হয় হচ্ছে নন হিস্টোন। তো আমরা জানি যে লোকটা বেশি বকবক করে তার মাথায় বুদ্ধি কম থাকে। তো ঠিক এক্ষেত্রে একই রকম, হিস্টোন যেহেতু পেঁচানো বেশি থাকে, তার মানে হিস্টোনের ক্ষেত্রে জিন কম থাকবে, অর্থাৎ হিস্টোনে জিন কম থাকে। আর যেহেতু নন হিস্টোনে পেঁচানো কম, তার মানে তার বুদ্ধি বেশি বা তার জিন বেশি। তাহলে এটা সহজে মনে রাখা যায় যে হিস্টোনে পেঁচানো বেশি জিন কম, এবং নন হিস্টোনে পেঁচানো কম জিন বেশি। আশা করি বুঝতে পারছেন সবাই। এটা গেল হচ্ছে ক্রোমোজোমের যে বেসিক যে জিনিসটা, ক্রোমোজোমকে আমরা কয়েকটা ভাগে ভাগ করলাম সে অংশটুকু। এবার আমরা যাব হচ্ছে পাঠ্য বইয়ের যে লাইনগুলো আছে ক্রোমোজোম নিয়ে। তো ক্রোমোজোম হচ্ছে বংশগতির প্রধান উপাদান।
বংশগতির প্রধান উপাদান ক্রোমোজোম, বংশগতির ভৌত ভিত্তি বলা হয় ক্রোমোজোমকে, বংশগতির ধারক ও বাহক বলা হয় ক্রোমোজোমকে, এবং ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি এটাও বলা হয় ক্রোমোজোমকে। তাহলে ক্রোমোজোমকে আমরা এখানে 4টা নাম পেলাম: বংশগতির প্রধান উপাদান, বংশগতির ভৌত ভিত্তি, বংশগতির ধারক ও বাহক, এবং ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি। তাহলে এটা গেল। এরপরে এটি নিউক্লিয়াসে নিউক্লিওপ্লাজমে বিস্তৃত এবং সূত্রাকার ক্রোমাটিন দ্বারা গঠিত। একটু আগে আমরা যেটা দেখলাম যে ক্রোমাটিন গুলো হচ্ছে নিউক্লিওপ্লাজমে হচ্ছে বিস্তৃত ছিল, আর সূত্রাকার ক্রোমাটিন দ্বারা গঠিত। ক্রোমাটিন ভেঙে ক্রোমোজোম, এবং ক্রোমোজোম থেকে আবার পাচ্ছি কি আমরা ক্রোমাটিড। তাহলে ক্রোমোজোমের আগে ছিল হচ্ছে ক্রোমাটিন, ক্রোমাটিন তন্তু, এখান থেকে পাই আমরা ক্রোমোজোম। তাহলে এই লাইনটা আমরা বুঝতে পারলাম। এরপরে বিজ্ঞানী স্টার্চ বার্গার বা স্টার্চ বার্জার 1875 সালে, কত সালে? 1875 সালে প্রথম ক্রোমোজোম আবিষ্কার করে। এটা কত সালে? এটা হচ্ছে 1875 সালে। কিন্তু তিনি 1875 সালে ক্রোমোজোম আবিষ্কার করলেও ক্রোমোজোম নামটা তিনি তখনও বলতে পারেনি, বা এটা যে ক্রোমোজোম সেই নামটা তিনি দিতে পারেনি। এরপরে 1888 সালে বিজ্ঞানী ওয়ারলেয়ার সর্বপ্রথম ক্রোমোজোম শব্দটি ব্যবহার করে। এই যে আমাদের হচ্ছে স্টার্চ বার্গার বা বার্জার যে ক্রোমোজোমটা আবিষ্কার করে, যদি নামকরণ তখন করেনি, নামকরণ করা হয় 1888 সালে বিজ্ঞানী ওয়ারলেয়ার। এরপরে 1882 সালে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং ক্রোমোজোম বিভাজন ব্যাখ্যা করে। ক্রোমোজোমের যে বিভাজন সেটা ব্যাখ্যা করে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে। তাহলে 1875 সালে ক্রোমোজোম আবিষ্কার হয়, 1882 সালে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং ক্রোমোজোমের বিভাজন ব্যাখ্যা করে, এবং 1888 সালে বিজ্ঞানী ওয়ারলেয়ার সর্বপ্রথম ক্রোমোজোম শব্দটি ব্যবহার করে। তো এই যে ক্রোমোজোম আমরা জানি কি 23 জোড়া। এই 23 জোড়ার মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম, আর 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম হচ্ছে 23 জোড়া, টোটালে 22 জোড়া অটোজোম আর 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। তাহলে 22-23 জোড়া বা 46 এর মধ্যে 44 হচ্ছে অটোজোম আর 2টা হচ্ছে সেক্স ক্রোমোজোম, যেটা আমরা বলি এক্স আর ওয়াই। এটা গেল। এরপরে ক্রোমোজোমের কাজটা কি? তো এই ক্রোমোজোমের কাজ হচ্ছে পিতামাতা থেকে জিন সন্তান সন্ততিতে বহন করা, মানে পিতামাতা থেকে জিন বা আমাদের যে বৈশিষ্ট্যগুলা সেগুলো সন্তান সন্ততিতে বহন করা। এরপরে মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার গঠন ইত্যাদি সবই ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত বা ক্রোমোজোম কর্তৃক নিয়ন্ত্রিত। তাহলে ক্রোমোজোমের কাজ পাওয়া গেল। এবার যাওয়া হচ্ছে আমরা ক্রোমোজোমে কি কি থাকে। একটু আগে দেখলাম যে ডিএনএ আর আরএনএ থাকে। তাহলে ক্রোমোজোমে 2 রকম। অটোজোমের কাজ কি? হ্যাঁ, অটোজোম এই যে 2টা হচ্ছে সেক্স ক্রোমোজোম, আর বাকি যে বৈশিষ্ট্যগুলো বহন করে, মানে সেক্স ক্রোমোজোম বাদে যে বৈশিষ্ট্যগুলো আছে, যেমন ধরো মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, এই বাকি 22টা মিলে এগুলো বিভিন্ন ধরনের কাজ করে থাকে। বুঝলে? হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে ক্রোমোজোম, যেটা আমি একটু মিশাই নিই। তো আমরা তো সবাই জানি যে এন হচ্ছে পিতার, মাতারও হচ্ছে এন, সেখান থেকে হচ্ছে 2n হয়ে কি একটা সন্তানে বা একটা জাইগোট গঠন করে। তাহলে এই যে 2n, এই 2n এর মধ্যে যে কয়টা ক্রোমোজোম থাকে, বা এই 2n এ, তো এটা জানি আমরা হচ্ছে এটা 23, এটা হচ্ছে 23। আমরা যদি দেখি যে বইয়ে একটু যাই, বইয়ের লাইনে একটু যাই। দেখেন এখানে লেখা আছে যে এরকম, জাতির বৈশিষ্ট্য ভেদে এর ডিপ্লয়েডে 2 সেট ক্রোমোজোম, যার এক সেট আসে পিতা থেকে এবং আরেক সেট আসে কোথা থেকে? মাথা থেকে। এই যে 2n বা যে আমরা যেটা পাচ্ছি যে 2 সেট ক্রোমোজোম বা ডিপ্লয়েড, যেটা এই ডিপ্লয়েড
2 থেকে 1600 পর্যন্ত হতে পারে, বা 1 জোড়া থেকে 800 জোড়া। 2টা মানে 1 জোড়া এবং 1600 মানে কি 800 জোড়া। তাহলে ক্রোমোজোম 2n এর সংখ্যা, একটা জীবদেহে 2n এর সংখ্যা বা ডিপ্লয়েড কোষের সংখ্যা 1 জোড়া থেকে 800 জোড়া হতে পারে। তো এই যে 2 জোড়া কাদের থাকে বা 1 জোড়া, সরি 2টি বা 1 জোড়া থাকে হচ্ছে গোলকৃমির দেহে। গোলকৃমি আমরা সবাই জানি যে গোলকৃমি যেগুলো হচ্ছে ক্লাস 8 এ পড়ে যাচ্ছি, গোলকৃমির দেহে থাকে হচ্ছে ডিপ্লয়েড সংখ্যক মাত্র একটি ক্রোমোজোম। আর 1600 থাকে হচ্ছে ছত্রাকের দেহে। তাহলে 1600 থাকে হচ্ছে, তবে সকল ছত্রাক না, এটা ইন্টারগ্রামে বিস্তারিত জানা যাবে। তাহলে আপাতত জানি 2টি বা 1 জোড়া থাকে হচ্ছে গোলকৃমির দেহে এবং 1600টি বা 800 জোড়া থাকে হচ্ছে ছত্রাকের দেহে। তবে বেশিরভাগ জীবের ক্ষেত্রে দেখা যায় 20 থেকে 40 জোড়ার মধ্যেই থাকে। যেমন আমাদের 2n এ থাকে হচ্ছে হলে 23 জোড়া বা 46টি। তাহলে বেশিরভাগ হচ্ছে 20 থেকে 40, 2টি থাকে গোলকৃমির দেহে, 1600 থাকে হচ্ছে ছত্রাকের দেহে। এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? এরপরে ক্রোমোজোমের দৈর্ঘ্য সাধারণত 3.5 থেকে 30 মাইক্রন, মানে 3.5 থেকে 30 মাইক্রন। তো এই মাইক্রন সমান সমান হচ্ছে 1 মাইক্রন সমান 1/1000 মিলিমিটার। তাহলে 1 মাইক্রন সমান আমরা পাচ্ছি 1/1000 মিলিমিটার বা 10⁻³ তাহলে আমরা মাইক্রনকে 3.5 কে 10⁻³ দিয়ে গুণ করলাম, সেখানে মিলিমিটার করতে পারবো। তাহলে এটার দৈর্ঘ্য পাইলাম আমরা 3.5 থেকে 30, আর প্রস্থ হচ্ছে 0.2 থেকে 2.0। তাহলে দৈর্ঘ্য 3.5 থেকে 30, এটা হচ্ছে দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে 0.2 হতে 2.0, মানে 2.2 হতে 2 মাইক্রন। তাহলে মাইক্রন থেকে আমরা কিন্তু মিলিমিটারেও সহজেই নিয়ে যেতে পারবো। তো এটা গেল হচ্ছে ক্রোমোজোমের হিসাব। তো বংশগতির বৈশিষ্ট্য, তো এটার বহন, একটা ভাড়াইতে এই সমস্যা। এই যে বংশগতির বৈশিষ্ট্যগুলো, এটার বাহক পাইলে আমরা ক্রোমোজোম। তো ক্রোমোজোম বহন করে নিয়ে যাবে হচ্ছে কোথায়, ভ্রূণ কোষে বা যে নতুন কোষে গঠন করবে। এরপরে ক্রোমোজোম এই বংশগতির বৈশিষ্ট্যগুলা সেগুলা অন্য যে কোষের স্থায়িত্ব দিবে হচ্ছে ডিএনএ, মানে ডিএনএ এর মধ্যে এই বৈশিষ্ট্যগুলো স্থায়ীভাবে থাকবে বা এগুলো হচ্ছে জড়ো হয়ে থাকবে। এরপরে এই যে বৈশিষ্ট্যগুলো গেল অন্য একটা কোষে বা অন্য একটা প্রাণীতে বা সন্তানে, এই বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাবে কি পাবে না, বা যে নিয়ন্ত্রণের কাজটা করবে হচ্ছে জিন। তাহলে বাহক ক্রোমোজোম, স্থায়িত্ব দিবে হচ্ছে ডিএনএ, আর নিয়ন্ত্রক বা প্রকাশক হচ্ছে জিন। যেমন তোমার দাদার মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য তোমার বাবার মধ্যে নাই, বাট সেই বৈশিষ্ট্য তোমার মধ্যে আছে। তাহলে মাঝখানে তোমার বাবার মধ্যে যে গেল না, সেটা নিয়ন্ত্রণ করলো জিন। স্থায়িত্ব দিয়েছে ডিএনএ, ডিএনএ তে কিন্তু বৈশিষ্ট্যটা থাকবে, বাট সেটা প্রকাশ পাবে কি পাবে না নিয়ন্ত্রণ করবে হচ্ছে জিন। দেখো ওই বৈশিষ্ট্য কিন্তু তোমার মধ্যে প্রকাশ পাইলো। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি নিয়ন্ত্রক বা প্রকাশক হচ্ছে জিন। এটা মোটামুটি ক্লিয়ার হওয়ার কথা। এটা আমরা শেষ করলাম হচ্ছে ক্রোমোজোম। তো এরপরে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে, দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি ডিএনএ। এখানে সুন্দর কিছু চিত্র দেয়া আছে, এগুলোকে বলা হয় হচ্ছে ডিএনএ। তো এগুলো যদি বেসিকে যাই তাহলে আরো একটু ক্লিয়ার হয়ে যাব। তো ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে, বংশগতির প্রধান উপাদান ছিল ডিএনএ, আর ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে, বংশগতির প্রধান উপাদান ক্রোমোজোম, আর ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে ডিএনএ। এই ডিএনএটা দুই সূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার। তো দেখেন আমরা যদি দেখি, একটু খেয়াল করি, এই যে এগুলা কিন্তু হচ্ছে সর্পিলাকার বা সাপের মতো পেঁচানো থাকে, যার কারণে এগুলোকে বলা হচ্ছে সর্পিলাকার। দুই সূত্র, এটা একটা সূত্র, এটা একটা সূত্র। তো একটাকে বলা হয় পিউরিন আর একটাকে বলা হয় পাইরিমিডিন, যাই হোক সেটা পরে যাব। এবং এই দুই সূত্র একে অপরের পরিপূরক, মানে দুই সূত্র এক রকম না, বাট একটা অপরের পরিপূরক। দেখেন যখন এটা, অন্য একটু কালার নেই, সুবিধা হবে তাহলে বুঝতে। তো যখন হচ্ছে এই যে দেখেন আমি মাঝখানে টান দিলাম, এটা যখন এইরকম, ধরেন এইরকম একটা প্যাচ,
যখন এরকম এটা, তখন কিন্তু আরেকটা এরকম হয়ে যাচ্ছে, মানে এটাকে একটা পরিপূর্ণ করে দিচ্ছে। তার মানে একে আমরা বলতে পারি দুই সূত্র একে অপরের পরিপূরক এবং দুইটা কি সর্পিলাকার। এ পর্যন্ত হয়তো সবাই বুঝতে পারছেন। আমরা এখন অন্য এক জায়গায় চলে যাব যে আসলো কিভাবে। এখানে এই যে পলিনিউক্লিওটাইড, এটা কি? হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো। সেটা তো নাইট্রোজেন বেসে গেলাম। তো পলিনিউক্লিওটাইড, একটু আগে বলে নেই, যেটা আমরা বলতেছি কি পলিনিউক্লিওটাইড। তো পলিনিউক্লিওটাইড এটা হচ্ছে অসংখ্য নিউক্লিওটাইডের সমষ্টি। পলি বলতে বুঝি আমরা অসংখ্য, আর নিউক্লিওটাইড বলতে নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড হচ্ছে নাইট্রোজেন বেস। নিউক্লিওটাইড কি কি নিয়ে গঠিত যদি বলি আমরা, তাহলে বলবো হচ্ছে নাইট্রোজেন বেস, এরপর হচ্ছে ডিঅক্সি রাইবোজ শর্করা, সরি রাইবোজ শর্করা ধরে নিলাম আমরা। তাহলে পাচ্ছি কি কি আমরা এখান থেকে, যে নাইট্রোজেন বেস, ডিঅক্সি রাইবোজ শর্করা এবং অজৈব ফসফেট, এটাকে বলা হয় হচ্ছে পলিনিউক্লিওটাইড। তাহলে নাইট্রোজেন বেস, ডিঅক্সি রাইবোজ শর্করা বা রাইবোজ শর্করা, এরপরে হচ্ছে অজৈব ফসফেট, এই তিনটা নিয়ে হয় হচ্ছে হলে আমাদের পলিনিউক্লিওটাইড। আরেকটু দেখাই, ক্লিয়ার হবেন। তো দেখেন একটু, আমরা যদি খেয়াল করি এখানে যে নাইট্রোজেন বেস পাচ্ছি, রাইবোজ শর্করা, অজৈব ফসফেট। তাহলে নিউক্লিওটা এই যে আমাদের হচ্ছে নাইট্রোজেন বেস আর রাইবোজ শর্করা, এই দুইটা মিলায় হচ্ছে হলে নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড আমরা বলি নাইট্রোজেন বেস আর রাইবোজ শর্করা মিলা হয় নিউক্লিওসাইড। আর যখন এই ফসফেট যুক্ত করব তখন সেটা হয়ে যাবে নিউক্লিওটাইড। মানে একটা জিনিস ছিল সাইড আকারে, যখন তার সঙ্গে আরেকটা যুক্ত করে দিব সেটা হয়ে যাবে হচ্ছে হলে নিউক্লিওটাইড। তাহলে নাইট্রোজেন বেস প্লাস রাইবোজ শর্করা দুইটা মিলে হয় নিউক্লিওসাইড। আর এই নিউক্লিওসাইডের সঙ্গে যখন অজৈব ফসফেট যুক্ত হয় তখন সেটাকে বলা হয় নিউক্লিওটাইড। আর এরকম অসংখ্য নিউক্লিওটাইড মিলে হয় হচ্ছে পলিনিউক্লিওটাইড। পলিনিউক্লিওটাইড, নিউক্লিওটাইডের হিসাবটা ক্লিয়ার কিনা একটু জানাই। হ্যাঁ। ওকে, এবার একটু আগে আমরা যেটা বললাম যে নাইট্রোজেন বেস, তো দেখবো যে নাইট্রোজেন বেসটা আসলে কি, সেটা একটু জানা দরকার যে নাইট্রোজেন বেসটা কি। তো আমরা যেটা এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে নাইট্রোজেন বেস বা নাইট্রোজোনাস বেস, কারণ এক্ষেত্রে নাইট্রোজেন থাকে না, সরি নাইট্রোজেন বেস আসেনি, এটা অন্য একটা আসছে, ইনটু বেস ডিএনএ 3, এটাও তো নয়, কই যে হারালাম। আচ্ছা, আমরা এখন চলে আসলাম হচ্ছে আমাদের নাইট্রোজেন বেস। তো নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষার, অর্থাৎ যেখানে হচ্ছে অ্যামিন মূলক থাকবে, অ্যামিন মূলক বলতে কি NH2 থাকে, সেটাকে বলা হয় আমাদের এখানে নাইট্রোজেন বেস বলা হচ্ছে। নাইট্রোজেন বেস আবার দুই প্রকার, পিউরিন এবং পাইরিমিডিন। তো নাইট্রোজেন বেসকে আমরা বাংলা দুইটা পাচ্ছি, পিউরিন, পাইরিমিডিন। তো পিউরিন আর হচ্ছে পাইরিমিডিন, এই পিউরিনকে ভাঙলে আবার পাওয়া যায় অ্যাডেনিন আর গুয়ানিন। পিউরিনকে দুইটা ভাগে ভাগ করা যায়, অ্যাডেনিন, গুয়ানিন, এবং পাইরিমিডিন হচ্ছে তিন প্রকার, সাইটোসিন, ইউরাসিল, থায়ামিন। তাহলে অ্যাডেনিনকে প্রকাশ করা হয় এ দ্বারা,
গুয়ানিনকে প্রকাশ করা হয় জি দ্বারা, সাইটোসিনকে প্রকাশ করা হয় সি দ্বারা, ইউরাসিলকে ইউ দ্বারা, থায়ামিন বা থাইমিন যেটাকে বলা হয় সেটাকে বলা হয় টি দ্বারা। তাহলে মোট নাইট্রোজেন বেস পাচ্ছি আমরা কয়টা? 5টা। অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, থায়ামিন। এটা হচ্ছে মোট নাইট্রোজেন বেস 5টি। প্রশ্ন হয় পিউরিন কাকে বলে? অ্যাডিনিন ও গুয়ানিনকে পিউরিন বলে, সাইটোসিন, ইউরাসিল, থায়ামিন এই তিনটা মিলে হয় হচ্ছে পাইরিমিডিন। তাহলে পিউরিন, আচ্ছা আমরা যদি মনে রাখার জন্য যে মনে রাখবো কিভাবে, দেখেন এখানে পাইরিমিডিনে এখানে রস্বই আছে, দেখেন সাইটোসিনেও রস্বই আছে, ইউরাসিলেও রস্বই আছে, এখানে থাইমিন রস্বই, এখানে থাইমিন বা থায়ামিন। তাহলে যেহেতু পাইরিমিডিনে সবগুলোতে রস্বই আছে, তাহলে যেগুলোতে রস্বই আছে সেগুলো অবশ্যই পাইরিমিডিন, আর যেগুলোতে রস্বই নাই সেগুলো হচ্ছে পিউরিন। পিউরিন, অ্যাডিনিন, গুয়ানিন, আর পাইরিন হচ্ছে সাইটোসিন, ইউরাসিল, থায়ামিন। এজি আর হচ্ছে সিটিইউ, এটা গেল আমাদের নাইট্রোজেন বেস। তো এই পিউরিন হচ্ছে পিউরিন বা দুই শিকল বা দুই বলয় বিশিষ্ট। তো যদি আমরা এটিপি চতুর্থ অধ্যায়ে দেখি, এটিপির গঠন যেটা ছিল সেক্ষেত্রে পিউরিন আর পাইরিমিডিনের ভূমিকা আছে। তো পিউরিন হচ্ছে, মনে রেখে আপাতত এটা লাগবে যে দুই বলয় বিশিষ্ট পিউরিন, আর পাইরিমিডিন হচ্ছে এক বলয় বিশিষ্ট। তো দুই বলয় বিশিষ্ট জিনিসটা কি রকম? ধরেন যদি আঁকানো এরকম যাবে না এখন, এটা একটা, এর সাথে হচ্ছে আরেকটা, এরকম একটা চিত্র আমরা মেবি পড়ছি, এটা হচ্ছে দুই বলয় বিশিষ্ট। আর এটা গেল হচ্ছে আমরা পিউরিন পাইলাম, আর পাইরিমিডিন শুধুমাত্র এরকম এক বলয়, এটা হচ্ছে পাইরিমিডিন। তাহলে পিউরিন দুই বলয় বিশিষ্ট আর পাইরিন হচ্ছে এক বলয় বিশিষ্ট। এই নাইট্রোজেন বেজে কারো কোনো সমস্যা আছে কিনা? কারো মেবি কোনো সমস্যা নাই, ধন্যবাদ সকলকে। এরপরে আমরা যাব হচ্ছে, এর আগে বললাম যে কি ডিঅক্সি রাইবোজ শর্করা এবং রাইবোজ শর্করা। তো দেখেন ওখানে বলছিলাম আমরা যে এরকম কিছুটা C5H10OCO5, তাহলে এটা যদি অনুপাত করা হয় সে অনুপাতটা হবে এরকম যে C/2 আর হচ্ছে O। তো যদি এখানে C1 হয় তাহলে এখানে C1H2O1, C2H4O2, মানে C আর O একই থাকবে এবং হাইড্রোজেন হবে, এটা হচ্ছে মানে যত গুণ করে বাড়বে সেই অংশটুকু এটা গুণ হবে। তাহলে পেন্টোজ সুগার, আমরা জানি যখন কার্বন সংখ্যা 5 বলতে আমরা বুঝি পেন্টোজ, তাহলে 5 দিয়ে বোঝা পেন্টোজ। তো C5 মানে হচ্ছে পেন্টোজ সুগার। তো এই যে C5H10O5, C5H10O5 যেটা, সেটাকে বলা হয় হচ্ছে পেন্টোজ সুগার। তো পেন্টোজ সুগারের গাঠনিক সংকেতটা কি রকম বা বদ্ধ শিকল যেটা, সেটা কি রকম? তো আমরা এখানে আগে থেকে লিখে রাখছি, বদ্ধ শিকল আগে থেকে এখানে দেখাচ্ছি যে দেখেন এটা হচ্ছে একটা, দেখেন এই যে 5টা বন্ধন দিছি, এই যে এরকম একটা আঁকাইছি কিছুটা, আপনারা যদি দেখতে পারেন যে এরকম এরকম কিছুটা চিত্র যদি বাঁকা হইলো। তো এই যে 5টা, 1 2 3 4 5, এই 5টা বন্ধন, এই জায়গায় থাকবে হচ্ছে অক্সিজেন, এই মাথায় থাকবে হচ্ছে অক্সিজেন। এখানে 1 নাম্বার কার্বন, এখানে 1, এখানে 2 নাম্বার কার্বন, এখানে 3 নাম্বার কার্বন, এখানে থাকবে 4 নাম্বার কার্বন। কিন্তু আমরা তো একটু আগে দেখলাম যে কার্বন মোট 5টা, তাহলে পেন্টোজ সুগার বানাবো, তো আমরা এখান থেকে একটা বের করে দিব, দিয়ে এখানে দেব 5 নাম্বার কার্বন। তাহলে এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, আর মাথার উপরে থাকবে হচ্ছে অক্সিজেন। এটা হচ্ছে পেন্টোজ সুগার। তো দেখেন এই যে এখানে আমরা একই ভাবে লিখছি, এখানে ধরেন কার্বন 1, কার্বন 2, কার্বন, এই তো এখানে বুঝতে পারবো এই যে ডট গুলোতে, এগুলোতে কার্বন আছে, ধরেন এগুলোতে কার্বন আছে, এই যে 4 কোনায় 4টা কার্বন। তাহলে কার্বন 1, কার্বন, এখানে যদি কার্বন 1, কার্বন 2, কার্বন 3, কার্বন 4, এবং হচ্ছে এখানে কার্বন 5। তো এবার আমার কার্বন গুলো, এবার হচ্ছে হাইড্রোজেন বসাবো। তো যদি আপনারা
কোন অধ্যায়, এটা কেমিস্ট্রি অধ্যায় আগ্রহ করে থাকেন, ওখানে C5H10 O6 এর যে গাঠনিক সংকেত যেটা বা মুক্ত শিকল যেটা, সেখানে ছিল এরকম যে লিখবি, একটু লিখি, লাল পেন্ডি সি, কার্বন 5টা দিব আমরা। তো প্রথমটা হচ্ছে CHO, এরপরে কার্বন 1 2 3 4 এবং লাস্টেরটা হচ্ছে CH2। জানাই যে এটা ঠিক হচ্ছে কিনা, কারো যদি জানা থাকে মেবি ঠিক হচ্ছে। CH2OH, লাস্টেরটা হচ্ছে CH2OH। প্রথমে আমরা দিব হচ্ছে CHO এবং লাস্টে CH2OH, মাঝখানে যে কটা কার্বন লাগে সেই কটা শিকল দেব। তো এই পাশে সবগুলোতে যদি আমরা OH নেই, সবগুলো কার্বনের সঙ্গে আমরা OH নিচ্ছি, এগুলোতে আমরা OH নিলাম, এবং এই পাশে নিব হচ্ছে শুধুমাত্র H। সবাই লাল কালিটা ফলো করবেন। এটা যদি আমাদের প্রথমটা কার্বন 1 হয়, তো এটা যদি কার্বন 1 হয়, এটা কার্বন 2, এটা কার্বন 3, কার্বন 4, কার্বন 5, তাহলে এখানে আমরা কার্বন 5টা পাইলাম। তো সেই অনুযায়ী আমরা এখন পরবর্তী যে বদ্ধ শিকল এটা সাজাইছি। তো আপাতত এটা মিশিয়ে দিলাম আমি। তো এই যে বদ্ধ শিকল যেটা, এখানে আমরা সাধারণভাবে যে সংকেত, একটা করে হাইড্রোজেন, একটা করে OH নিব। তাহলে আমরা প্রতিটাতে একটা করে অক্সিজেন যেটা আছে এটা বাদে, এটাতে আমরা একটা হাইড্রোজেন নিলাম, একটা OH নিলাম, এক্ষেত্রে একটা হাইড্রোজেন ভিতরে নিয়েছি, এই যে দেখেন, এটা একটা হাইড্রোজেন, এটা একটা OH মূলক। এরপরে বাইরে গুলো নিলাম OH, এরপরে H নিলাম, এরপরে লাস্টে 5 নম্বরে আমরা কি দেখলাম, ওখানে CH2OH। তাহলে একটু বাইরে লিখতেছি, এটা OH আর H, এবং সাথে যুক্ত করছি কি CH2। তাহলে আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম, এখানে দেখেন C5 হয়েছে, H10 হয়েছে, O হয়েছে 5, মিলাই দেখেন হবে। যেমন যে 1 2, আমি যদি হাইড্রোজেন গুনি 1 2 3 4 5 6 7 8 9 10, হাইড্রোজেন 10টা, কার্বন হচ্ছে কয়টা, 5টা, 1 আর হচ্ছে 4 ঘরে 4টা, 5। অক্সিজেন হচ্ছে কয়টা, 5টা, 1 2 3 4, এবং এই যে মাথার উপরে এটা নিয়ে হচ্ছে 5। তাহলে অক্সিজেন 5টা পেয়ে গেলাম আমরা। এটা গেল হচ্ছে সাধারণ পেন্টোজ সুগারের যে অংশটুকু, বা আমরা পেন্টোজ সুগার বা 5 কার্বন বিশিষ্ট শর্করা, পেন্টোজ সুগার বা বইয়ে যেটা লেখা আছে 5 কার্বন বিশিষ্ট শর্করা, সেটা। এরপরে আমরা যদি ডিএনএ কথা চিন্তা করি, ওখানে বলা হয়েছে ডিঅক্সিরাইবোজ শর্করা। ডি বলতে বোঝায় আমরা অ্যাবসেন্ট বা নেই, অক্সি মানে একটা অক্সিজেন নাই। তো দেখেন আমাদের এখানে যে অক্সিজেন OH মূলক আছে, তো এই ক্ষেত্রে যদি আমরা এখান থেকে, এখানে কিন্তু দেখেন একটু খেয়াল করি, এটা বানাচ্ছি আমরা ডিএনএ বানাবো, ডিঅক্সিরাইবোজ শর্করা। তো এই কার্বন থেকে বা কার্বনের যখন OH ছিল, সেখান থেকে যদি আমরা একটা অক্সিজেন তুলে দেই, বা যখন এখানে অক্সিজেন থাকবে না, তখন সেটাকে বলা হবে ডিঅক্সিরাইবোজ শর্করা, মানে একটা অক্সিজেন অনুপস্থিতি। তাহলে এটা তখন হবে C5H10O4, মানে একটা অক্সিজেন কমে গেল, এটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা। আর যখন পেন্টোজ সুগার বা 5 কার্বন বিশিষ্ট সুগার, সেটা হচ্ছে রাইবোজ, অর্থাৎ RNA তে যেটা থাকবে সেই ক্ষেত্রে অক্সিজেন কমবে না, আর ডিএনএ তে গেলে তখন ডিঅক্সি হয়ে যাবে, মানে একটা অক্সিজেন কমে আসবে, আর RNA শুধুমাত্র